হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সকলের পুজো খুব ভালো করে কাটছে। আমার আজকের ব্লগটা ঠিক যেই সময়কার ব্লগ, তখনও পুজোর শুরু হয়নি, ইনফ্যাক্ট মহালয়া হয়নি, জাস্ট মহালয়ার 1 থেকে 2 দিন আগের ব্লগ। তো তাই জন্য আমি আজকে সকাল সকাল উঠেছি। আর আজকের ওয়েদারটা দেখুন, একদম পুজোই ওয়েদার। তো সকালে উঠে ভাবলাম যে একটু বারান্দায় দাঁড়াই, কারণ রন স্কুল চলে গেছে, তাই এই টাইমটা একটু ফাঁকা পেয়েছি। ওই বাইরে নিচে যে কাশ ফুলের মতো ফুলগুলো ফুটেছে ওগুলো একটু দেখছি। এই দেখুন, এইখানে ওই কাশ ফুলের মতো ফুলগুলো একদম বাড়ির নিচটাতেই ফুটে রয়েছে। প্রতি বছরই ফোটে, বিভিন্ন জায়গায় দেখতে পাই, থোকা থোকা হয়ে থাকে। আর এই জিনিসটা মানে এই ধরনের ফুলটা বেশ কিছুদিন লাস্টিং করতে দেখি। ফুটলো যখন, তখন বেশ একটু ধানের শীষের মতো বা গমের শীষের মতো ঝিরিঝিরি হয়েছিল, কিন্তু এখন তারপরে ওই ফুলগুলো থেকে ফুটে ফুটে বেশ ওই তুলোর মতো রোয়া রোয়া হয়ে যায়। তারপরে এই সময়টা এরকম হয়ে থাকে। আর শীতকালে কিরম একটা বেশ অদ্ভুত রকম হয়ে যায়। তবে প্রতি বছর এই রকম সিজনটাতে এগুলো ফোটে, মানে এটা বেশ সুন্দর ব্যাপার যে কাশ নয় তো কি হয়েছে, কিন্তু কাশের মতোই। ওই দেখুন নিচে ওই জায়গাটা, এইখানটাতে আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাপার্টমেন্টের ওই দিকটাতেও আরো অনেক ফুটে আছে। আর একদম সামনেটা এই জায়গাটা বেশ সুন্দর লাগে, মানে একদম অপূর্ব লাগে। যেখানে আরো বেশি ফোটে সেই জায়গাটা যেন খুব সুন্দর লাগে। আর এমনিতে কি কাশ জিনিসটাই হচ্ছে দেখতে খুব সুন্দর হয়, তো সেটা যখন আবার এরকম এক ঝাঁক হয়ে ফুটে থাকে তখন আরো দেখতে ভালো লাগে। আর ওই দিকের গাছগুলো দেখুন, হালকা হালকা ফলের কালার চলে এসেছে, স্পেশালি তো ওইটা আর এই ম্যাপেলটার ওপর দিকটা। মানে এই পুজোটা শেষ হয়, আবার কোনো বছর পুজোর মধ্যে, যে বছর পুজোটা লেট করে থাকে সে বছর আবার পুজোর মধ্যেই ফল হয়ে যায়। মানে কোনো স্টেটে, যেগুলো হচ্ছে আপ স্টেটে তো আগে ফল আসে, তো সেইগুলোতে ফল পুজোর মধ্যেই চলে আসে। যাই হোক, চলুন বাড়ির কিছু কাজ সেরে নিই। খুব অনেকগুলো বছর যখন প্রথম আগে এসেছিলাম আমেরিকায়, তখন খুব একটা মনে পড়ে না যে এই ফুল গাছটা দেখতাম কি না। হয়তো দেখেছি কোথাও, কিন্তু সেভাবে মনে নেই। তবে যখন টেক্সাসে প্রথম এসেছিলাম, তখন যখন গাড়ি কেনা হয়নি, হেঁটে হেঁটে ঘুরতাম। আর ঠিক জানেন তো, এই পুজোর আগেই সেপ্টেম্বর মাসেই আমরা প্রথম এসেছিলাম টেক্সাসে। যখন আসি সেবার এই সেপ্টেম্বর মাসের 26-27 করেই এসেছিলাম। তবে সে বছর পুজোটা অক্টোবর মাসে ছিল। আর ওই রকমই এই সিজনটাতে যেহেতু এই ফুলগুলো ফোটে, তো সেই জন্য দেখেছিলাম যে ওখানে আরও যেন সাদা হয়ে এক একটা জায়গায় গুচ্ছ গুচ্ছ ফুটেছিল। তো ভেবেছিলাম বুঝি এদেশেও কাশ ফোটে, কিন্তু এটা কাশ নয়, এটা হচ্ছে এক ধরনের ঘাস এখানকার। সেই ঘাসটার নাম হচ্ছে প্যাম্পাস না কি গ্রাস। তো যাই হোক, আমরা আমাদের দেশে কাশ ফুল বললেও এদের এখানে এইটা হচ্ছে এক ধরনের ঘাস। আর জানা যায় যে এটা জানেন তো, বেশিরভাগটাই যেই জায়গাগুলো বেশ গরম সেই জায়গাগুলোতেই বেশি ফোটে। তবে আমার খুব একটা শীতের জায়গাগুলো, মানে যেই দিকে ঠান্ডা সেই জায়গাগুলো তো গিয়ে পুজোর সময় দেখা হয়নি। তবে জানি না, কিন্তু ওই স্টেটের মানুষজন নিশ্চয়ই আমেরিকার বলতে পারবেন যে ওনাদের ওইদিকে এই ফুলটা ফোটে কিনা বা এই ঘাসটার জন্ম হয় কিনা। যাই হোক, বাড়িতে আমার বেশ কিছু কাজ আছে, কারণ 4 মাস ধরে জানেন তো ভাবছি যে এইটা পরিষ্কার করব, আর করা হয় না। মানে এই যে এই আমার ক্লজেটটা, এখানে সমস্ত শীতের জিনিসগুলো শীত চলে যাওয়ার পরেই ভেবেছিলাম যে এখানটা ক্লিন করে রাখবো, সমস্ত শীতের জিনিসগুলো সরিয়ে তারপরে গিয়ে গরমের জিনিস পার করব। সে গরম তো চলেই গেল, আবার শীত চলে আসলো। মানে
আর মোটামুটি দরকারই নেই এই জিনিসগুলো ঢুকিয়ে রাখার। এবার শুধু গরমের জিনিসগুলো ব্যবস্থা করে ওই বক্সটার মধ্যে রেখে দিলেই হয়ে যাবে। যাকে ওই দিকটায় টুকটাক কিছু গোছানোর ছিল, হয়ে গেছে। আসলে এখন না গোছালে, যেহেতু বললাম যে মহালয়ার একদিন আগে মতো ব্লগটা শ্যুট করতে শুরু করেছিলাম, আর তাহলে ভাবুন সামনেই পুজো। এবার পুজোর সময় এক রাশ জামা কাপড় বের হয় 3 জনের, আর ওই 3 জনের জামা কাপড় ওই ছোট্ট ক্লজেটটার মধ্যে যেন এখানের পুজোগুলো তো ওই বাপু ওরকম তো 10 দিন ধরে কি 7 দিন ধরে 5 দিন ধরে তো পুজো হয় না, যে একদিন চতুর্থী, একদিন পঞ্চমী, ষষ্ঠী এরকম করে। সে তো একেবারে 2 দিনের মধ্যেই সমস্ত কিছু এবেলা ওবেলা করে শেষ হয়ে যায়। এবার তখন কি হয় যে এই বেলা এসে ও বেলার জিনিসগুলো বার করে আর এই বেলার জিনিসগুলো গোছানো হয়ই না। তো সেই জন্য সমস্ত কিছু জমতে থাকে, আর জমার জন্য তো ক্লজেটেই ফাঁকা রাখতে হয় ধরুন। আর কোথাও বাইরে জিনিসপত্র ফেলে রাখলেও হবে না। সেই জন্যই ভাবছিলাম যে সমস্ত কিছু আগের থেকে যেগুলো পড়ে আছে বেরিয়ে বেশি বেশি সেগুলো না ঢুকিয়ে রাখলে আবার ওই সব বড় বড় শাড়ি, পাঞ্জাবি, ওই পুজোর জামা কাপড় তো ওই রকমই হয়, না হলে ওগুলো আবার তখন রাখার জায়গা পাবো না। সেই জন্যই আজকে আরও ভাবলাম যে একটুখানি না গোছালে আর হবে না। যাক, এখন আসলাম সকালে একটু জলখাবার তৈরি করতে। অনেক দিন সকালে ম্যাগি খাওয়া হয় না। ম্যাগি আজকাল আর ওইরকমভাবে খেতেও ভালো লাগে না। একটা জীবন ছিল, সে জীবনে শুধুই ম্যাগি খেয়েছি। মানে তখন যে পরিমাণ ম্যাগি খেতাম যে কোনো বেলাতে, সকাল বিকেল টিফিন লাঞ্চ ডিনার সব রকমেই ম্যাগি দিলে খেয়ে নিতাম। আর এখন তবে অতটা মনে হয় না, কিন্তু আজকে জানেন তো বেশ কিছু দিন ধরে এই ওটস খেয়ে খেয়ে আজ মনে হচ্ছে একটু সকালে কিছু নুন খাই। তাই জন্য ভাবলাম কি খাবো। ওই ধোসা টোসাও খাওয়া যায়, কিন্তু ধোসার ব্যাটার কিছু রেডি নেই। তাই ভাবলাম তাহলে ম্যাগিটাই একটু ভেজে নিই। আর দীপ আছে, দীপ বললো যে ও ম্যাগি খাবে না, ওর জন্য তাই ওটস। এই ওটস যে আজ প্রায় 1 বছর ধরে, আগের বছর যখন ডিসেম্বর মাসে আমাদের অ্যানুয়াল চেক আপ হয়েছিল, তখন সে অ্যানুয়াল চেক আপে বেশ কিছু হেলথ কন্ডিশন খারাপ বেরিয়েছিল। তো তারপর থেকে বলেই দিয়েছিলেন ডক্টর যে মোটামুটি ওয়েট না কমালে এই ধরনের অসুস্থতাগুলো আরও বেশি বাড়তে থাকবে। তো তার জন্যই এই ওটস খাওয়া। ইনফ্যাক্ট আমাকে তো সেই সময় কিছুদিন বলেছিলেন যে আদা রসুন কাঁচা পেঁয়াজ এগুলোও খাবে না। আমি প্রায় 15 দিন মতো সত্যিকারের সেরকমভাবেই থাকার চেষ্টা করেছিলাম স্যালাডের ওপর দিয়ে থেকে। তো যাই হোক, তারপর থেকেই যে এই ওটস যদিও আমি বরাবরই খাই অনেক বছর আগে থেকেই, কিন্তু আর তারপর থেকে যেন আরও বেশি হয়ে গেছে। মানে ওই সপ্তাহে যদি আগে 2 দিন ওটস খেতাম, এখন সেটা উল্টে গেছে, প্রায় 1 দিন খাই না এরকম হয়, হয়তো বাকি 6 দিন মতো ওটসের নানা রকম কিছু খেতে থাকি। তবে বেশিরভাগ এই রকম দ্বীপেরটা এরকম ভিজিয়ে দিই, সমস্ত কিছু ফল, তারপরে কোনো নাটস থাকলে আর যদি কোনো সিডস থাকে সেই সিডসগুলো সব আগে থেকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিই, যেমন চিয়া, হেম্প, তারপরে গিয়ে ফ্লাক্স, এই সমস্ত কিছু, পাম্পকিন সিডস। কিন্তু যেদিন ভেজানো হয় না, ভুলে যাই, সেদিন আর কোনো উপায় থাকে না। ওই সকালে যখন এটা রেডি করি খাবারটা, দীপকে তো তখন দিই, তখন সে খায় না। তার অনেক পরে, তার যখন কল টল ঠিক মনে হয় যে এবার সে খেতে পারে, তখন উঠে খায়। সেটা দুপুর 12টাও বাজতে পারে আর কি, মানে ব্রেকফাস্ট দুপুর 12টাও বাজতে পারে। তো যাই হোক, আমি সমস্ত কিছু দিয়েই ওইরমভাবে রেডি করে দিলাম। আর আমার ওটসটা সবসময় একটুখানি আগে থেকে এই গরম খোলায় নাড়া থাকে। আর তারপরে ওটটাতে হচ্ছে গিয়ে 1 মুঠো মতো নিয়ে মিক্সিতে ঘুরিয়ে দিই, আর বাকিগুলো গোটাই দিই। আর আমারটা পুরোটাই আমি স্মুদি করে নিই। আর এগুলো হচ্ছে গিয়ে স্ট্রবেরি, যখন পচে যাচ্ছিলো দেখছিলাম, তখন ওই পচা অংশগুলো কেটে বাদ দিয়ে আর মিক্সিতে একদম পেস্টের মতো করে নিয়ে আর আইস ট্রেতে রেখে দিয়েছিলাম। তাতে দেখছি এখন ভালো মতো এগুলো স্টোর করে রেখে পরে এরকম স্মুদিতে দিয়ে খাওয়া যায়, একেবারে স্ট্রবেরির মতোই লাগে। আর যাই হোক, আজকে তো আমি আমার স্মুদি করে খাবো না, আমি তাই জন্য ম্যাগিটা একটু ওই পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নিলাম। আর তার সঙ্গে বেশ কিছুদিন আগে কিনে আনা কস্কো থেকে এই ড্রাগন ফলগুলো। তো ড্রাগন ফল এখানে কিনতে গেলে যে কোনো দোকানেই দেখেছি একটার দাম পড়ে প্রায় ওই $5 মতো। তো সেদিন দেখছিলাম যে কস্কোতে 3টে বিক্রি হচ্ছে $5। তো ভাবলাম যে তাহলে তো সস্তা, তো সেই জন্যই কিনে নিয়েছিলাম। আর দুর্গতি এমনই আমার কপাল যে আমাকে বাড়িতে একাই ড্রাগন ফলটা খেতে হচ্ছে। ভাবুন একবার, 3টে ড্রাগন ফল আমার সেই কিনেছি কবে, এখনও শেষ হয়নি, কারণ যেহেতু আমি একা খাচ্ছি। তো যাই হোক, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আজকে এই যে বাড়ি থেকে পাঠানো পার্সেলটা এসে পৌঁছলো।
এটা ডেলিভার হতে মোটামুটি ধরুন ওই 4 দিন মতো লাগলো, মানে যদি উইকেন্ডগুলো বাদ দিই তাহলে কিন্তু আরও কম। এমনিতে বাবা আমাকে বেশ আগেও এরকমভাবে পার্সেল করে জিনিসপত্র পাঠিয়েছে কুরিয়ারে, কিন্তু সেটা তখন পাঠিয়েছিল ইন্ডিয়া পোস্টে। এবারে যেহেতু একদম পুজো মাথায় মাথায় হঠাৎ ভাবলাম যে আরে অনেক কিছুই তো নেই, তাহলে আনিয়ে নিলে কিরম হয়। আর তার মধ্যে আবার এই সমস্ত কিছু ট্যারিফ, কাস্টম ডিউটি এগুলো সব মিলিয়ে বেশ একটু ঝামেলা হচ্ছিল বলে, তা যাই হোক ভাই বাড়িতে আছে তো ওকে বললাম যে তুই তাহলে দেখ যদি গারুদা ভেগাতে পাঠানো যায়। তো ও সমস্ত কিছু রেট টেট শুনে নিয়ে বলেছিল যে পার কেজি 800 টাকা মতো করে পড়ছে, আর যদি বেশি জিনিসপত্র হয়ে যায় মানে যত কেজি বেশি বাড়বে তত ওই দামটা একটু একটু কমতে থাকে। তো সেই মতো আমাদের অত জিনিসপত্র আনানোর ছিল না, কারণ শুধু শুধু এখানে এত জিনিস এনে, এত জামা কাপড় স্পেশালি এনে রাখার কোনো মানে হয় না, যেহেতু এত এই ধরনের জামা কাপড়গুলো এখানে পরতে লাগেই না। তো যেখানে আমার মাত্র ওয়েট দাঁড়াচ্ছিল ওই 4 কেজি বা 4.5 কেজি মতো, তো যাই হোক কোনো মতে সেটাকে 5 কেজি করা হয়েছিল। তো 5 কেজি বেশি এই যে প্যাকেটটা দেখছেন, প্যাকেটটি করতে যাভাবে প্যাকেটটা করেছে, কোন দিক থেকে যে খুলবো মানে সেটার আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। ওনারা এমন সুন্দরভাবে প্যাকেজিং করেছেন এবং ওপর থেকে সেলোটেপ টেলোটেপ সমস্ত কিছু আটকিয়ে যাতে করে বোধহয় ভিজে না যায় কোনো কারণে, সেই সমস্তরও ব্যবস্থা করে দিয়েছিলেন। তো যাই হোক সেই রকম প্যাকেজিংটার জন্য আর কি একটু ওজনটা বেশি হয়ে গিয়েছিল, তো তার জন্য কিছুটা ডিসকাউন্টও হয়েছে। তো শেষমেশ এই 5 কেজি 600 না 700 মতো হয়েছিল, যার টোটাল ভ্যালুয়েশন পড়েছিল 4300 টাকা মতো। তো যাই হোক কিন্তু পৌঁছে গিয়েছিল খুবই তাড়াতাড়ি, প্রায় 3 দিন বিজনেস ডে এর মধ্যে পৌঁছে গিয়েছিল ইন্ডিয়া থেকে ইউএসএতে। কিন্তু এখানে আসার পরে যেটা কোনোবারই আমরা ফিটা দিইনি, মানে দিতে পড়েনি আর কি, যেমন ইন্ডিয়া পোস্টে আসলে যা বাবা ওখান থেকে দিয়ে দিত সেটাই, কিন্তু এখানে এসে আবার নতুন করে কোনো কাস্টম ডিউটি দিতে হয়নি, কিন্তু গারুদা ভেগাতে এবারে সেটা দিতে হয়েছে, যেহেতু এই এখন এই নানা ধরনের পলিসিস চলছে বোধহয় তার জন্যই খাজনা তার থেকে বাজনা বেশি হয়ে গেল আর কি। এই সমস্ত জিনিসগুলো আমি যাতে দাম বেশি না হয় সেই জন্য বেশিরভাগটাই আর কি মিশো থেকে অর্ডার করেছিলাম। এখানে এসে আবার কাস্টম ডিউটিতে বলেছিল যে $37 পড়বে যা আছে জিনিসপত্র, আর যদি না দেওয়া হয় তাহলে আবার 5 ডেজের মধ্যে ওটা ব্যাক করে চলে যাবে। ভাবুন একবার, মানে জিনিসটা খরচা করে নিয়ে আসা হলো, গারুদা ভেগা থ্রু DHL পাঠিয়েছে, তো সেটা আবার ফিরে চলে যাবে, মানে কিরম একটা অদ্ভুত। তো যাই হোক আমরা সেটা কি আর হয়, পুজোর জিনিসপত্র আছে বলে কথা, জামা কাপড় পরা হবে, তো সেজন্য আর কি ওই $37 মানে টোটাল যা জিনিস আছে এটার মধ্যে তার থেকে যত দিয়ে আনানো হয়েছে সেটা বেশি পড়ে গেছে। চলুন এবার রাতের একটুখানি টুকটাক করে রান্না করে নিই। আর এখানে চিকেনটা সেদিন একটা ভিডিওতে দেখেছিলাম, আসলে সেইটা দেখেই ভেবেছি সেরকমভাবেই করব। এটা সেরকম কিছু নয় আর কি, ওই যেই সমস্ত গোটা মশলাগুলো স্টার অ্যানিস, গোলমরিচ, তারপরে জিরে, ধনে, এই সমস্তগুলো একটু ওই তাওয়ার মধ্যে গরম তাওয়ায় একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আর চিকেনটাকে আদা রসুন আর লেবুর রস মাখিয়ে নুন দিয়ে রেখে দিয়েছিলাম। নিয়ে তারপরে কড়াইতে পেঁয়াজ দিয়ে আর কারি পাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে চিকেনটা ম্যারিনেট করা দিয়ে তার নাড়াচাড়া হয়ে গেলে একদম শেষে ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক আজ আবার সকাল হয়ে গেছে, আর ওই যে বললাম যে মহালয়ার 1-2 দিন আগের ব্লগ, তো আজই হচ্ছে গিয়ে মহালয়া। আর মহালয়ার জন্য আজ আমরা এসেছি এখানকার একটা পুজো, সেই পুজোর যে মহালয়ার অনুষ্ঠান সেইখানে। আর পুজোর কমিটির নাম হচ্ছে ইউনাইটেড বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ক্যারোলিনা। আমি আর সোনালি এখানে বসে আছি, দুজনে চপ মুড়ি, আর আমার এখানে বাকি চপে, আর এই রন কোনটা দেখ শিয়া ওইখানে সকলের সঙ্গে।
এখানের পুজোগুলো যেগুলো উদ্যোক্তারা যারা থাকেন, তো তাদেরও সকলের মাথায় বেশ ভালোই প্রেশার থাকে। কারণ প্রথমত তো একটা এত বড় আয়োজন, সমস্ত মানুষজনদেরকে নিয়ে, তারপরে আর্টিস্ট কারা আসছেন তাদের নিয়ে, তারপরে পুরো প্ল্যানটা করা, কোন সময় কোন প্রোগ্রাম হবে, কোন দিন হবে, কোথায় হবে, এগুলোও তো এখানে ভাবতে হয়। ধরুন যেহেতু পুজোগুলো ম্যাক্সিমামই কোনো না কোনো স্কুলে আয়োজন করতে হয়। আর বাচ্চাদের এই যে পারফরমেন্সগুলো, এগুলোও তো ওদের শেখানোর জন্য অনেকটা সময় লেগে যায়। তো সব দিক আয়োজন করতে গিয়ে ভালো মতো 3 মাস মতো আগে থেকেই সমস্ত পুজো কমিটিগুলো তাদের কাজ শুরু করে দেয়। উফ বাবা, বহু যুগ পরে যেন মনে হচ্ছে এরকম বন্ধুদের সঙ্গে নাচতে উঠেছি। সেই কোন ছোটবেলায় এরকম দলে দলে বন্ধুরা মিলে নেচেছি। আর বাকি এখন তো সমস্ত কিছু রিলসের যুগে একা একা নিজে ফোনের সামনে, ক্যামেরার সামনে হয়ে যাক। এই যে এই পার্কটা যেখানে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে দেখছেন, এই পার্কটাও আগে থেকে বুকিং করতে হয়েছে আর কি। নর্মালি যদি বেঞ্চে বসা হয় তার জন্য কোনো বুক করতে হয় না, কিন্তু যদি শেল্টার নিতে হয় তাহলে আগে থেকে রিজার্ভেশন করতে হয়। তো যাই হোক, যেহেতু বাচ্চারা আছে, তারপরে খাওয়া দাওয়ার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, শেল্টার না হলে তো হবে না, ওই জন্য শেল্টার নিতে হয়েছে। শুধু কি বড়রা নাচবো আর আনন্দ করব তা কি হয়? ওই জন্য বাচ্চাদেরকেও বলা হয়েছে যে তোমাদেরও একটা ওইরকম ঢাকের মিউজিক চালিয়ে দেওয়া হচ্ছে, তোমরাও একটু দেখিয়ে দেওয়া হবে, তোমরাও গিয়ে ওখানে একটুখানি নাচ করে আনন্দ করো। তো যাই হোক, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া থেকে তো বাঙালি বিরত থাকে না, তাই খাওয়া দাওয়ার আয়োজনটাও এখানে ভীষণ এলাহি ছিল। তো যাই হোক, এখানে খাওয়ার মেনুর মধ্যে ছিল হচ্ছে সাদা ভাত, ডাল, পালং শাক বেগুন দিয়ে, ডিমের কারি, চিকেন কষা, বাঁধাকপি এবং মিষ্টি গোলাপজাম। চলুন তবে আজকের মতো এখানকার মহালয়ার অনুষ্ঠান শেষ, এবার যাই এক মেলায় নিয়ে। আমরা হচ্ছে গিয়ে ওই মহালয়ার অনুষ্ঠান থেকে তো ফিরে গেছিলাম, ফিরে গিয়ে আজকে আবার একটা স্কুলে, যে স্কুলটায় রন গরমে ওর সামার ভ্যাকেশনের সময়তে সামার ক্যাম্পে যাচ্ছিল আর কি, সেদার ফক বলে নাম ওই স্কুলটার। তো ওই সেদার ফক স্কুলটাতে একটা মেলার মতো আছে আজকে। তো আমরা ভাবলাম যে যাই আর একবার ঘুরে আসি, জাস্ট একটুখানি রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি। চলুন। 4টে থেকে 7টা মেলাটা। তো মেলাটাতে কি কি আছে? মেলাতে খাওয়া দাওয়া আর ওই নানান রকমের সব দোকান বসবে। মানে এটা কি দেশি মেলা না বিদেশি? সব মিলিয়ে সব রকমের, দেশিরাও বসবে, আচ্ছা, মানে ব্রাজিলিয়ান, মেক্সিকান সব দেখছিলাম দোকান। হ্যাঁ, মানে দেশি বিদেশি মিলিয়ে তো সম্মিলিত মেলা। কালচারাল, এটা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল এখানকার নাম দিয়েছে। চলুন তাহলে যাই, গিয়ে দেখি যে কি মেলাটার মধ্যে কি আছে। আমরা এরকম মাঝে মাঝে টুকটাক এখানকার অর্ধেক সময় জানা যায় না, প্রোগ্রাম থাকলে জানতে পারলে হ্যাঁ যাই। প্রোগ্রাম হয় এখানে এমনিতে উইকেন্ডগুলো। হ্যাঁ, উইকেন্ড তো খুবই, মানে হয়তো কোনো কাজে বেরিয়েছি তখন দেখি কি কিছু হচ্ছে। তো যাই হোক, আশা করি ভালোই লাগবে। চলুন যাই। এই মেলাটির খবর আমরা বেশ কিছুদিন আগে থেকেই পেয়েছিলাম, তো তাই আসবো বলে ভেবেও রেখেছিলাম, কিন্তু মহালয়ার প্রোগ্রামের জন্য একবার ভুলে গিয়েছি। ওই টায়ার্ড লাগছিল, শুয়ে পড়েছিলাম, তাই জন্য। চার্চটা কি সুন্দর লাগছে দেখুন, এই সিলুটের টাইমে সমস্ত কিছুই ভীষণ অপূর্ব লাগে। আর তার মধ্যে দেখুন আশপাশে কোথাও কোথাও ওই কাশের মতো ফুলগুলোও ফুটে রয়েছে। যাক, এখান থেকে আবার বাসে করে যেতে হবে আমাদের। এই যে এখানে বাসটা দাঁড়িয়ে আছে, এইরকম বাসে করে সবাইকে যেতে হবে আর কি, এই পার্কিং লটটার থেকে। আসলে যে স্কুলে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে পার্কিং লটটায় অত জায়গা নেই যে
অনেক লোক যদি পৌঁছে যান তখন আবার ওই গাড়ি রাখার সমস্যা হবে, তখন অসুবিধা হবে বলে। তো যাই হোক, এখানে আসার পরে দেখছি যে একদম ভালোই গেটটার সামনে পুলিশে ভরে রয়েছে। পুলিশ পাহারায় প্লাস তাদের গাড়ি আর ব্যারিকেডে সামনে গেটটা ঢোকার ভর্তি। আমরা এখানে পৌঁছেছি, যা এখানে খুব সুন্দর বেলুন দিয়ে গেট করেছে। মেলাটিতে ঢুকতেই বাসে করে দেখতে পাচ্ছিলাম যে ওই যে ধারে ধারে বেশ কিছু ওইরকম ফুড ট্রাক দাঁড়িয়ে রয়েছে, ওদের দিকেই চোখটা আগে গেছে। আর কোন ট্রাকটি ইন্ডিয়ান সেই ট্রাকটাকেই খুঁজে আরও বেশি করে আইডেন্টিফাই করে রেখেছি। তো যাই হোক, চলুন এখন মেলার মাঠে প্রবেশ করি। এখানে বেশ কিছু স্টল আছে দেখতে পাচ্ছি, তবে এই স্টলগুলোর কোনো জায়গায় শপ অবশ্যই আছে। এরা সবাই এখানে আর কি তাদের সেই শপটির জন্য বিক্রিত করতে এসেইছেন, তাছাড়াও প্রমোশনের জন্য এসেছেন। তো যাই হোক, চলুন এখন যাই দেখি কি এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। আমি একটা দোকান দেখেছি, সেই দোকানটায় বিউটিফুল একেবারে জুয়েলারি পাওয়া যাচ্ছে, যেগুলো হচ্ছে অ্যান্টি টার্নিশ। তো যাই হোক, এখন আর ওই অত $20-30 দিয়ে কোনো জুয়েলারি কিনবো না, কারণ যেহেতু অলরেডি আমি বাড়ি থেকে অনেক কিছু আনিয়েও ফেলেছি ইন্ডিয়া থেকে, তো সেগুলো আমার সমস্ত কিছু ম্যাচিং। তাও জানেন তো, ওই যে ওই ব্যাগটা, সাদা রঙের একটা ব্যাগ দেখুন রনকে এইমাত্র দিয়েছে। ওই ব্যাগটা রনকে তো ফ্রিতেই দিয়েছে, যারা বাচ্চারা তারা সকলেই আর কি ওই ব্যাগটা একটা করে পাচ্ছে। তো রন বলল, মামা তুমি কিছু একটা কেনো যেটা এই ব্যাগটাতে ভরে নিয়ে যাব। আমি ওকে বলেছিলাম যে তুই কেন না কিছু, ও বলে আমার কেনার মতো কিছু নেই মামা, তোমার জন্য জুয়েলারি আছে। ব্যাগটা কে দিল? হ্যাঁ, ব্যাগটা কি কিনবি? বাহ মামা, ব্যাগটা খুব সুন্দর। তো আমি ভাবছিলাম যে সবাই ব্যাগ পাচ্ছে কি করে। হ্যাঁ, ফ্রি। চলুন দূরে না দাঁড়িয়ে থেকে এবার একটুখানি মেলার দোকানগুলোর কাছাকাছি যাই, দেখি কাছাকাছি গিয়ে কি বিক্রি হচ্ছে না হয় কাছ থেকে, যদি কিছু খাবার মতো পাই। আসলে আমি আরও এক্সাইটেড হয়ে আসলাম যে মেলাটা বলছে দীপ দেশি, তো যদি দেশি দোকান থাকে, সে ফুড ট্রাক হোক আর যাই হোক, ফুচকা পাওয়া যায় যদি, তো সেই জন্যই আরও সেই লোভেই এসেছি। কারণ অনেক দিন ধরে আমার বেশ ইচ্ছে করছে যে কোথাও যদি ওই রকম দাঁড়িয়ে ফুচকা খাওয়া যায়। তো আগে যখন টেক্সাসে ছিলাম, টেক্সাসে একটা আমরা রেস্টুরেন্টে যেতাম, মানে রেস্টুরেন্ট বলতে ওই স্ন্যাক্স জাতীয় জিনিস পাওয়া যায় গ্রসারির সঙ্গে, সেরকম একটা দোকানে যেতাম আর কি। সেখানে ওই রকম দাঁড়িয়ে থাকলে ফুচকা দেয় আর কি, মানে যেরকম একদম দাঁড়িয়ে ফুচকা খাওয়া যায় সেই রকম দোকান ছিল। কিন্তু নর্থ ক্যারোলিনাতে এসে সেরকম একটা কোনো জায়গা খুঁজে পাইনি আপাতত, থাকলেও থাকতে পারে, কিন্তু পাইনি খুঁজে এখনও সে খোঁজ। তো যাই হোক, সেই জন্যই অনেক দিন ধরে বেশ ইচ্ছে যে কোথাও যদি ওরকম ফুচকা পাওয়া যায়। এখানে খাবার স্টলের মধ্যে ওই একটা কেক কুকিজের স্টল আছে, আর তাছাড়া আছে টুকটাক কিছু। তো কেক কুকিজের স্টলটা থেকে একটা কেক খেলাম, যেটা দুবাই এর আর কি কোনো কেকের মতো করে বানানো, খুব ভালো খেতে সেটা। আর এইখানটাতে দেখুন স্টেজের মতো করেছে, আর ওপর থেকে অনেক রকমের ফ্ল্যাগ দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। এখানটা একটু বসিয়ে দেয়। ঢোকার সময়তেই দেখেছি ওই স্টেজে একজন পারফর্ম করছেন আর গান বাজাচ্ছে। তো মাঝে মাঝেই যে চেনা গানগুলো বাজছে আর রন ওখানটায় এমনি দৌড়ে যাচ্ছে। কিছু বাচ্চা কচি কাঁচা ওই স্টেজটার সামনে দাঁড়িয়ে অলরেডি নাচ গান করছে, আর আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এই দেখুন, ইন্ডিয়ান স্টলের কাছে দাঁড়িয়ে দই ফুচকা অর্ডার করেছি। জল ফুচকা ছিল কিনা জানি না, তবে দই ফুচকা লেখা ছিল। আর রনকে জিজ্ঞেস করে নিয়েছিলাম খাবি তো, ও ফুচকা খায় এমনিতে, কিন্তু দই ফুচকাটা আবার দেখি কি করে।
একটা কি খুব হিট গান আছে, সেই ডেমন হান্টার, সেইটা শুনলেই যখনই চলছে রন অমনি চলে যাচ্ছে, গিয়ে অমনি একটু করে নেচে আর চলে আসছে। যাক, দই ফুচকা অল্প হলেও খেয়েছে, ভাবছিলাম কি খাবে না, হয়তো ওই চিকেন ফ্রাইগুলোই খাবে বলছিল। ওই দেখুন আবার বলছে কেমন লাগলো, মিডিয়াম আর কি, না গুড না ব্যাড, মাঝামাঝি। যাক তাহলে চলুন, আজকে মেলা দেখা হলো প্লাস মহালয়ার অনুষ্ঠান কাটা হলো। আর এই দেখুন এই জায়গাটাই বলছিলাম, পুলিশ ব্যারিকেড সমস্ত কিছুতে একদম ভর্তি, এখন তাও একটু কম হয়ে গেছে, ঢোকার সময় যেন আরও বেশি ছিল। আর তার সঙ্গে আজকে ব্লগটাও এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সকলের পুজো খুব খুব ভালো করে কাটুক, আনন্দে কাটুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।